যে ঐকমত্য কমিশন এখন যে লাইন নিয়েছেন উচ্চকক্ষে পিআর সিস্টেমে হবে, তাহলে হাফ অব দি দাবি ডান। তা এমনও হতে পারে জামাত ইসলামী তার সেকেন্ড দাবি রিকনসিডার করতে পারে। না, সেখানে তো ভাইবা হয়, ভাইভাতে তো দেখা যাচ্ছে যে মানে যদি আপনারা 5 জন নেন 10 জন প্রার্থী, তো 5 জন যদি আপনাদের শিবিরের থাকে তারাই তো বেশি অগ্রাধিকার পায়। পার্টিকুলার কোনো ব্যক্তিকে রিক্রুট করার জন্য যদি আপনি একটা প্রসেস স্টার্ট করেন, তাহলে প্রসেসটা তো সঠিক হবে না। আপনার ট্রান্সপারেন্ট মেকানিজমের মধ্যে যদি কেউ আসে, তাহলে সেটা বেঠিক হবে না। গণভোট কি? এখানে তো প্রতিদ্বন্দ্বী নাই, এখানে তো আপনাকে নমিনেশন পেপার সিলেক্ট করতে হবে না। উচ্চ কক্ষ হবে পিআরের ভিত্তিতে, নিম্ন কক্ষ হবে ফার্স্ট দ্য পোস্ট সিস্টেমে। বিএনপি এই প্রস্তাব দিয়েছিল 2021 বা 22 সালে তার 31 দফায়, যে বাংলাদেশে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারা চায়। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনির। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। আমরা সরাসরি চলে যাব শিশির মনিরের কাছে। শিশির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমার প্রথম যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাওয়া, যে নভেম্বরে গণভোট চাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় ঐকমত্য কমিশন বলছে যে এটি সরকার ঠিক করবে, যেটি নির্বাচনের আগেও হতে পারে, পরেও হতে পারে, নির্বাচনের দিনেও হতে পারবে। তাহলে আপনারা কেন বলছেন যে নভেম্বরেই হতে হবে? মানে এটা নির্বাচনের দিন হলে বা নির্বাচনের পরে হলে সমস্যা কোন জায়গায়? যেমন ধরেন, গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে সকল একমত হয়ে গেছে। এখন কি নির্বাচনের দিনে হবে নাকি নির্বাচনের আগে কোনো একটা কনভেনিয়েন্ট সময় হবে? ঐকমত্য কমিশন তারা বলেছে নির্বাচনের আগে কোনো একটা কনভেনিয়েন্ট টাইমে অথবা নির্বাচনের দিনে যে কোনো এক সময় হতে পারে। এখন দেখেন, যখন আপনি একটা এইটা ভালো নাকি এটা ভালো, এটা যখন ডিসাইড করবেন, তখন কি করবেন? আপনি ঠিক করবেন কোনটার পক্ষে বেশি আর্গুমেন্ট আর কোনটার পক্ষে অপেক্ষিত কম আর্গুমেন্ট, কোনটা কনভেনিয়েন্ট বেশি আর কোনটা কম কনভেনিয়েন্ট। এগুলো বিবেচনা করে মানুষ দিন তারিখ নির্ধারণ করে। আমরা কেন বলছি তাহলে? আমরা কনভেনিয়েন্স দেখছি। আমরা কোথায় কনভেনিয়েন্স দেখছি? আমরা বলছি এই যে গণভোটটা আয়োজন হতে যাচ্ছে, এটা বাংলাদেশের কনটেক্সটে একটা বিরাট ব্যাপার। রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের এর গুরুত্ব অসীম এবং এর তাৎপর্য অপরিহার্য। গণ অভ্যুত্থানকে সাংবিধানিকতায় রূপ দেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হচ্ছে। সো ইট ইজ এ ভেরি ফান্ডামেন্টাল একটা স্টেপ নেওয়া হচ্ছে। এটিকে যদি আমরা একটা জাতীয় নির্বাচনের গার্বে ঢুকিয়ে দুটোকে একসাথে বিবেচনা করতে চাই, তাহলে একটার জায়গায় আরেকটা চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরুন, আপনি জাতীয় নির্বাচনে প্রার্থী থাকবে, গণভোটে তো প্রার্থী থাকবে না। গণভোটে তো কেউ ক্যাম্পেইন করবে না, গণভোটে তো কেউ পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট করবে না, পক্ষে বিপক্ষে বক্তৃতা দিবে না গণভোটে। কিন্তু জাতীয় নির্বাচনে তো সেটা থাকবে। জাতীয় নির্বাচনে সকল দলই তার কম্পিটিশন করবে, গণভোটে তো সেটা করার কোনো পসিবিলিটি নাই। দ্বিতীয়ত হলো, যেমন ধরেন জাতীয় নির্বাচনে কোনো জায়গায় কোনো গোলমাল হলো, গণভোটের কি হবে? সেম ফেইট হবে। একটা আসনের যে ফেইট হবে, গণভোট যদি ওই দিনে হয় তাহলে সেম ফেইট হবে। আপনি আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেমন ধরেন এই যে গণভোটটাকে আয়োজন করা হবে, এই গণভোটটাতে একটা সাংবিধানিক বিষয়কে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে, অনুমোদন নেওয়ার জন্য। এই অনুমোদনটা তো পরবর্তী সংসদ নির্বাচন হওয়ার আগে নেওয়াটাই শ্রেয়, ওই দিন নেওয়াটা তো শ্রেয় না। ওই দিন নিলে তো একটা নতুন পার্লামেন্ট গঠিত হবে, আর আগে নিলে এর উপর ভিত্তি করে নতুন পার্লামেন্টটা গঠিত হবে। তাহলে আমরা যদি একদিনে করি, তাহলে তার বাস্তবায়ন মেকানিজমটা পরবর্তী পার্লামেন্ট থেকে ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে তো একটা ডিফিকাল্টি হবে। আগে যদি করি, তাহলে 2 মাস আগে যদি এটা শেষ হয়ে যায়, 3 মাস আগে যদি এটা শেষ হয়ে যায়, তাহলে এরূপ যে আউটকামটা আসবে, এই আউটকামটা তো পার্লামেন্ট নির্বাচনে রিফ্লেকশন থাকবে, পার্লামেন্ট নির্বাচনে তার এফেক্ট থাকবে। ওই দিন করলে এফেক্ট থাকবে না। তো ওই দিন করলে আপনি পরবর্তী পার্লামেন্ট গঠিত করবেন, সংবিধান সংস্কার সভা গঠন করবেন, এগুলো তো সব হারিড হবে। ফলে আমরা বলেছি, আগের গণভোটগুলো দেখা গেছে যেদিন ঘোষণা দিয়েছে তার 21 দিন, কোনোটা 27 দিন, কোনোটা 29 দিনের মাথায় সংগঠিত হয়েছে। এখন আমরা আসি এন্ড অফ অক্টোবর, এন্ড অফ নভেম্বর যদি আমরা এটা করি, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে যদি আমরা তফসিল ঘোষণা করি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে যদি আমরা নির্বাচন অনুষ্ঠান করি, তাহলে এই ক্রনোলজির মধ্যেও কোনো পার্থক্য হচ্ছে না। গুরুত্ব ঠিক থাকছে, গণভোটের গুরুত্ব ঠিক থাকছে। একই সাথে
এর উপর ভিত্তি করে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে কোনো নতুন জটিলতা তৈরি হবে না, ক্লিয়ার হবে। এই কনভেনিয়েন্সের ভিত্তিতে আমরা বলছি ইট ইজ ইজিয়ার, অ্যাকসেপ্টেবল, গুরুত্বের বিচারে আগেই হওয়া উচিত। গণভোটের যে বিষয়টি বলছেন সেটির বিষয়ে তো সব রাজনৈতিক দল একমত, কিন্তু এই সরকারের যে বাস্তবতা, সেই বাস্তবতায় আপনার কি মনে হয় যে এই নির্বাচনের আগে একটি গণভোট নেয়ার মতো সক্ষমতা আছে? গণভোট হলো সবচেয়ে সহজ ভোট, কেন জানেন? এখানে মানে একটি সামনে জাতীয় নির্বাচন, কোনো অসুবিধা নাই। আপনি গতকালকে দেখবেন নির্বাচনের সেন্টার কত হবে, ভোটার তালিকা কি হচ্ছে, সব ফাইনাল হয়ে যাচ্ছে। গণভোট কি? এখানে তো প্রতিদ্বন্দ্বী নাই, এখানে তো আপনাকে নমিনেশন পেপার সিলেক্ট করতে হবে না, কোর্ট কাছারিতে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, কোনো মামলা থাকবে না, কোনো প্রতিনিধি নির্বাচন করতে হবে না। আপনি গণভোট আয়োজন করবেন, রাজনৈতিক দলগুলো মানুষকে আহ্বান জানাবে যে আপনারা তার নিকটতম সেন্টারে গিয়ে ভোট দিয়ে আসেন। এটা সবচাইতে লেস কস্টলি, সবচাইতে ইজিয়েস্ট এবং সবচাইতে সহজলভ্য। অতীতের এক্সাম্পল থেকে দেখলে দেখা যাবে, অতীতে 3টা হয়েছে, ওই 3টা কোনোটাই কিন্তু অন্য কোনো নির্বাচনের সাথে হয় নাই এবং কোনোটাই আগেরটার চাইতে কম গুরুত্বপূর্ণ ছিল না এবং সবটাই ছিল ইজিয়েস্ট মেকানিজম। ফলে গণভোটের জন্য আমার মনে হয় এই যে আমরা বলছি দীর্ঘ সময়ের দরকার, দীর্ঘ খরচের দরকার, এটাও কিন্তু সঠিক আর্গুমেন্ট না। দীর্ঘ খরচেরও এখানে প্রয়োজন নাই, এখানকার খরচ ওই নির্বাচনের খরচের চাইতে অনেক কম। আরেকটা ইম্পর্টেন্ট দেখেন, আপনি গণভোটের জন্য কি সেপারেট বাক্স দিবেন না? যদি একদিনে করেন, বাক্স তো দিতে হবে, সেপারেট ট্রান্সপারেন্ট মেকানিজম তৈরি করতে হবে, নাকি সব ব্যালট একটা বাক্স দেওয়া হবে? গণভোটের বাক্স নিশ্চয়ই আরেকটা জায়গায় দিতে হবে। ওই দিন যদি করেন, গণভোটের জন্য আলাদা ব্যালট লাগবে না? এখনও তো আপনি ব্যালট ছাপাইতে হবে, তখনও তো আপনাকে ব্যালট ছাপাইতে হবে। ওখানে তো হানা ভোট নেবেন, একটা সেপারেট বাক্স থাকবে, ওই বাক্স এটা জমা পড়বে, জমা পড়লে আপনি আলাদা কাউন্ট করবেন। তাহলে বাক্স আপনাকে বানাইতে হচ্ছে, ভোটের যে ব্যালট আছে এটা আপনাকে বানাইতে হচ্ছে। তাহলে খরচ কি হবে? ট্রান্সপোর্ট মেকানিজম। এখানে যেহেতু মায়ের পিঠ, পক্ষে বিপক্ষে এত কিছু নাই, এখানে সিকিউরিটি সিস্টেম তো অপেক্ষাকৃত ইজিয়ার। ফলে আমরা বলছি কনভেনিয়েন্সের দৃষ্টিকোণ থেকে আমরা এটা মনে করি দিস ইজ ইজিয়ার। এটা করলে কি হবে জানেন? ভবিষ্যৎ রাজনৈতিক সাংবিধানিক রাস্তা পরিষ্কার হয়ে যাবে আগামী নির্বাচন হওয়ার আগেই। এটা সকলেরই মেনে নেওয়া উচিত বলে আমরা মনে করি আর কি। সবচেয়ে আলোচিত যে বিষয়টি পিআর, আপনারা উচ্চকক্ষ নিম্নকক্ষে পিআর চাচ্ছেন এবং আমরা দেখেছি যে আপনারা কর্মসূচিও পালন করছেন। পিআর ছাড়া নির্বাচনে যাবেন না বলেও কয়েকবার ঘোষণাও দিয়েছেন। আবার অন্যদিকে জামায়াত কিন্তু প্রার্থী চূড়ান্ত করে তারা তাদের আপনার নির্বাচনী প্রচারণার কার্যক্রমও চালাচ্ছে। প্রচারণা ঠিক না, মানে নির্বাচনে মাঠ তারা গোছাচ্ছে। তো এটি আসলে কেন? আর মানে সেই সঙ্গে একই সাথে দুটি প্রশ্ন আমি করে দিই। এক হচ্ছে পিআরের বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষিতে কতটুকু আছে আপনার কাছে কি মনে হয়? মানে এতে কি আমি অনেক রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তো তারা যেটি বলছেন মানে উচ্চকক্ষ নিম্নকক্ষে দুই কক্ষে যদি পিআর হয় তাহলে বাংলাদেশের পার্লামেন্টে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনারা কেন এই বিষয়টাতে এত রিজিড? দেখুন, ঐকমত্য কমিশন প্রস্তাব দিয়েছিল কমিশনের বৈঠকে যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ হবে পিআরের ভিত্তিতে, নিম্নকক্ষ হবে ফার্স্ট দ্য পোস্ট সিস্টেমে, অর্থাৎ এখনকার সিস্টেমে। এর উপর বিস্তারিত আলোচনা হয়েছে, সকল এগ্রি করেছে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। কিন্তু বিএনপি ডিসেন্টিং দিয়েছে যে উচ্চকক্ষে পিআর সিস্টেম হবে না। ওখানে শুধু বিএনপি ছাড়া আর তার সাথে একটা ছাড়া বাকি সকলেই এগ্রি করেছে উচ্চকক্ষ পিআর সিস্টেমে হবে। এখন উচ্চকক্ষ পিআর সিস্টেম যদি না হয় তাহলে উচ্চকক্ষ করার মানে কি? উচ্চকক্ষ পৃথিবীর যে সমস্ত জায়গায় আছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, এখানে দুটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করার জন্য একটা মেকানিজম তৈরি করা হয় যেন কেউই অতিমাত্রায় একনায়কতান্ত্রিক কোনো কিছু ডেভেলপ করতে না পারে। তো নিম্নকক্ষ যেভাবে হবে উচ্চকক্ষ একইভাবে হবে, তাহলে কি দাঁড়ালো? ব্যালেন্স আসবে কোথা থেকে? নিম্নকক্ষের সঙ্গে উচ্চকক্ষের দ্বিমত হচ্ছে না তো কোথাও। উচ্চকক্ষের ফরমেশন পৃথিবীর সব জায়গায়, আপনি আমেরিকাতে যান, সিনেট দেখেন কেমন করে হয়, সিনেট এবং সিন্ডিকেট কেমন করে গঠিত হয়, এবং কংগ্রেস এবং সিনেট কি করে গঠিত হয় আপনি দেখতে পাবেন সেপারেট নির্বাচনী স্টাইলে গঠিত হয়। একটা দেখা যাচ্ছে নিম্নকক্ষে বা কংগ্রেসে একজন পেয়ে গেল হলো মেজরিটি, কিন্তু সিন্ডিকেটে পেয়ে গেল মাইনরিটি, একটা ব্যালেন্স তৈরি করার জন্য। বিএনপি এই প্রস্তাব দিয়েছিল 2021 বা 22 সালে তার 31 দফায় যে বাংলাদেশে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারা চান। এখন এসে আমরা বলছিলাম যে উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি হয় তাহলে জনগণের প্রপার রিপ্রেজেন্টেশন হয়।
বিএনপি 39% ভোট পেয়ে সিট পায় 36টা 40টা, আওয়ামী লীগ 37% ভোট পেয়ে 43% ভোট পেয়ে সিট পায় 260টা 40টা। এটা কেন হয় জানেন? এটা হলো আমাদের মার্জিনাল ভোটে কিছু জায়গায় হারে। কোনো জায়গায় দেখা গেছে 1,26,200 ভোট পেয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 1,20,000 সামথিং। তাহলে 1,20,000 লোকের কোনো রিপ্রেজেন্টেশন তো পার্লামেন্টে থাকছে না, পুরাটারই রিপ্রেজেন্টেশন হচ্ছে ওই 1,26,000 যিনি পাচ্ছেন। সেই জায়গায় আমরা বলেছিলাম যে যদি প্রপোর্শনাল সিস্টেম হয় তাহলে যারা 10% ভোট পেল সে 30টা আসন পাবে, যে 40% ভোট পেল সে 120টা আসন পাবে 300-র মধ্যে, যে 5% ভোট পেল সে 15টা আসন পাবে। তাতে পার্লামেন্টে লাইভ হবে। একটা চ্যালেঞ্জিং কথা এখানে আছে যে ওই পার্লামেন্টটাতে নানা মনির নানা মত থাকবে, কমন স্ট্রাকচার দুর্বল থাকবে। রাজনৈতিক নেতৃবৃন্দের চ্যালেঞ্জ মোকাবেলা করার কি এক্সপিরিয়েন্স থাকতে হবে না? অন্যকে নিয়ে পথ চলার মতো কি ক্যাপাসিটি থাকতে হবে না? অ্যালায়েন্স করার কি ক্যাপাসিটি থাকতে হবে না? আদার সাইডকে কনভিন্স করার কি ক্যাপাসিটি থাকতে হবে না? এইগুলো নাই দেখেই তো পলিটিক্যাল লিডারশিপ যখন চ্যালেঞ্জের বাইরে চলে যায় তখন এক না এক তান্ত্রিক আচরণ করে। আমরা বলেছিলাম পার্লামেন্টটা শুড বি লাইক দিস, যেখানে পিপলস রিপ্রেজেন্টেটিভ আসার পরে প্রপোর্শনেটলি যদি গঠিত হয় তখন পক্ষে বিপক্ষে আর্গুমেন্টটা উইল বি ভেরি লাইভ আর্গুমেন্ট। এখন কি হয়, যারা পক্ষে আছেন তারা হা বলুন, যারা বিপক্ষে আছে তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। তখন তো আপনাকে একটা বিল আনলে বিভিন্ন ধরনের যারা আছেন তাদেরকে কনভিন্স করতে হবে, তো ডিবেট করতে হবে। এই জায়গাটাতে আমরা মনে করেছি দিস ইজ এ স্টাইল। এই স্টাইলের বাইরে আরেকটা স্টাইল মনে করতে হতে পারে মানুষ। কিন্তু নির্বাচন কমিশন থেকে তো বলছে যে এই পিয়ার বা সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব পদ্ধতি সেটি সংবিধানে নেই, আর গণপ্রতিনিধিত্ব আদেশেও নেই। তো এই আগামী যে নির্বাচন হবে সেখানে তো আসলে পিয়ার পদ্ধতির কোনো স্থানের সুযোগ নেই যদি আপনি এই সংবিধানের আলোকে নির্বাচন করেন, নির্বাচনে অংশ নেন। তাহলে এটার আসলে সমাধান কি? ঐকমত্য কমিশন রেকমেন্ডেশন দিয়েছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ পিআর সিস্টেমে হবে। তাহলে এখনকার সংবিধানে উচ্চকক্ষ পিআর সিস্টেমে হবে তার বিধান আছে? ইউ উইল ফাইন্ড নো প্রভিশন লাইক দিস। তাহলে কি করে হলো এটা? ঐকমত্য কমিশনের আলোচনায় অ্যাকসেপ্ট হয়েছে প্রপোজালটা, চার্টারে ইনক্লুড করা হয়েছে, সকলে স্বাক্ষর করেছে এবং এরপরে আজকেই তা আদেশ আকারে জারি করার জন্য রেকমেন্ডেশন হয়েছে। ধরেন আমাদের দেশের কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ এই আদেশটা জারি করলে নেক্সট যে পার্লামেন্ট গঠিত হবে সেখানে কি দ্বিতীয় কক্ষ বলতে কোনো কক্ষ আছে? উচ্চ কক্ষ বলতে কোনো কক্ষ আছে? আপাতত তো নাই। আপাতত কক্ষ একটাই, দ্বিকক্ষ তো নাই। তাহলে কখন এটা বাস্তবায়িত হবে? এইটা রোডম্যাপে বলা হচ্ছে নতুন যে নির্বাচন হবে এই নির্বাচনটা হবে পাস দ্য পোস্ট সিস্টেমে। এটার প্রথম অধিবেশনটা হবে সংবিধান সংস্কার সভা। এই সংবিধান সংস্কার সভায় উল্লেখিত সংস্কারগুলো অ্যাকসেপ্টেড হবে। এর মধ্যে একটা সংস্কার আছে উচ্চকক্ষ আর নিম্নকক্ষ। হয়ে এটা শেষ হয়ে যাবে। যেদিন শেষ হয়ে যাবে তার 45 ডেজের মধ্যে উচ্চকক্ষ গঠিত হবে। সেই উচ্চকক্ষ গঠিত হবে পাস দ্য পোস্ট সিস্টেমে। যে যত পার্সেন্ট ভোট পেয়েছে এই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তাদের সকলকেই তাদের নিজস্ব প্রতিনিধি বেছে নিতে হবে 100-র মধ্যে, যে যত পার্সেন্টেজ পেয়েছে, এবং সেখানে থাকবে 10% নারী নিতে হবে। তার মানে কি বর্তমান সংবিধানে নাই, কিন্তু কিভাবে ইমপ্লিমেন্ট হবে একটা রোড ম্যাপ বলে দেওয়া হয়েছে। কনস্টিটিউশনের বাইরে গিয়েও নতুন সিস্টেম ডেভেলপ করা হয়েছে, চাইলে পারা যাবে। এই কথা সত্যি নতুন সংবিধানে নাই, বর্তমান সংবিধানে নাই। এই কথাও সত্যি বর্তমান সংবিধানে যেটা নাই এটা কিভাবে সংবিধানে আসবে তার রোড ম্যাপই তো আদেশ আকারে জারি করা হয়েছে। এখন আমি যেটি জানতে চাচ্ছিলাম যেটি হচ্ছে যদি পিয়ার পদ্ধতি নিয়ে একমত না হয় তাহলে আপনারা কি নির্বাচনে অংশ নেবেন না? পিয়ার পদ্ধতির একটা তো মেনে নিচ্ছে উচ্চকক্ষে পিয়ার। দিস পার্ট আমাদের যদি দুটো দাবির কথা আপনি বলেন তাহলে একটা দাবি উচ্চকক্ষে পিয়ার, এটা তো এগ্রিড হয়ে গেছে। তো আদেশ জারি করার জন্য প্রধান উপদেষ্টা বরাবর রিপোর্ট সাবমিট করা হয়েছে। তো ফার্স্ট পার্ট অফ দি দাবি এটা তো ফুলফিল করার জন্য চেষ্টা করা হচ্ছে, ফুলফিল হয়ে যাচ্ছে আমি যেটা দেখছি। সেকেন্ড পার্ট, আমার ধারণা সেকেন্ড পার্টটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে এই মর্মে নিশ্চয়ই আমাদের পার্টির মধ্যে আলোচনা হবে। আপনি একটা দাবি উত্থাপন করলেন, আপনার দাবি 100% মানিয়ে নেবে, নাও তো হতে পারে। এই জায়গায় জামাত ইসলামী কিন্তু একটা প্র্যাগম্যাটিক পলিটিক্যাল পার্টি। প্র্যাগম্যাটিক ইন এ সেন্স, আমি একটা বলছি সারা জীবন আমারটাই ঠিক থাকতে হবে, তার চাইতেও বেশি আমরা দেখব কোন কাজটা করলে পরে রাষ্ট্রের ব্যালেন্স
পার্টিসিপেটরি মেকানিজম উইল বি মাচ মোর ইফেক্টিভ। এবং এটা একটা রিভিউ, আপনি আপনার পলিসি রিভিউ করবেন। আপনি আগে যে সিদ্ধান্ত নিয়েছেন বাস্তবতার ভিত্তিতে যদি মনে করেন যে এই পলিসিটা 100% ইমপ্লিমেন্টেবল না, আপনি একটা বিকল্প প্রস্তাব দিবেন। এবং এই বিকল্প প্রস্তাবটা আরও সঙ্গী আছে, আরও যারা কাছাকাছি আছে তাদের আছে, তাদের সাথে আলোচনা করে যদি মনে হয় যে ঐকমত্য কমিশন এখন যে লাইন নিয়েছেন উচ্চকক্ষে পিআর সিস্টেমে হবে, তাহলে হাফ অব দি দাবি ডান। তা এমনও হতে পারে জামাত ইসলামী তার সেকেন্ড দাবি রিকনসিডার করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপনারা আদালতে লড়াই করছেন, কিন্তু কোনো নির্দেশনা চাচ্ছেন না কেন? তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কি আছে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার আপিলটা যদি এখন অ্যালাউ হয়, সুপ্রিম কোর্ট যদি অ্যালাউ করে, তাহলে 13 অ্যামেন্ডমেন্টের ভিতরে বলা ছিল যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। এখন ধরেন আপিলটা অ্যালাউ হলো, আপনি কি এখন লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাতে পারবেন? কারণ কি এখানে দেখেন, আর্টিকেল 58 ওখানে বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সংসদ ভাঙ্গিয়া যাইবার 15 দিনের ভিতরে। সংসদ আছে, এখন কি ভাঙবে? এখন ভেঙ্গে আপনি কি গঠন করবেন? এখন তো ভাঙ্গারই কিছু নাই, এখন তো একটা ডিফারেন্ট মেকানিজমে রাষ্ট্র চলছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে উপদেষ্টা পরিষদ আমাদের আছে, তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে বলে আপনার কাছে মনে হয়? তাদের ইন্টেনশন ভালো, অথবা যে সক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা আছে, তো এটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সক্ষমতা বেড়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী কোথা থেকে আসবে? আইজিপি চেঞ্জ হয়ে আপনি আরেকজন পুলিশকে দিবেন, কাকে দিবেন? এর মধ্য থেকেই তো দিবেন। আর আপনি ধরেন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসলেন, আইনে বাংলাদেশের লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন মিস্টার জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ, তো ওনাকে আইনে ধরেন আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার বানালেন, মিলিটারি চেঞ্জ হয়ে গেল, আপনার পুলিশ চেঞ্জ হয়ে গেছে, ব্যুরোক্রেসি চেঞ্জ হয়ে যাবে। ওই প্রশ্ন যদি করেন যে সক্ষমতা আছে কিনা, সক্ষমতা আসলে কেয়ারটেকার গভর্নমেন্টকে সাবস্টিটিউট করে তার সক্ষমতা আসবে না। এই গভর্নমেন্টের 3টা ম্যান্ডেট আছে। একটা ম্যান্ডেট হলো তারা বিচার করবে, একটা ম্যান্ডেট হলো তারা সংস্কার করবে, আর একটা ম্যান্ডেট হলো তারা নির্বাচন করবে। এই 3 ম্যান্ডেটের ভিতরেই সরকার পরিচালিত হচ্ছে। বিচার ইজ কন্টিনিউইং, সংস্কার প্রক্রিয়া ইজ ফুল সুইংয়ে চলমান, আর থার্ড হলো এখন নির্বাচন। তো এই গভর্নমেন্ট কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট না, এই গভর্নমেন্টের নাম হলো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় সংবিধানের কোনো জিনিসকে তো আপনি আরোপ করতে পারবেন না। ফলে আমি মনে করি কেয়ারটেকার গভর্নমেন্ট রেস্টোর হলেও বর্তমান সরকারের কোনো কিছুকে ডিস্টার্ব করার কোনো সুযোগ সাংবিধানিকভাবে নাই। আর কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর হওয়ার কোনো সুযোগ আপাতত নাই। যেমন আমি আজকে কোর্টে বলেছি, আর্টিকেল 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদ এখন আপনি অ্যাপ্লাই করবেন কোথায়? দের ইজ নো পার্লামেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি এখন আসলো, রেস্টোর করলো, সংবিধানে অ্যাড হলো, দের ইজ নো সিচুয়েশন। কারণ কোথায় পার্লামেন্ট ভাঙবেন? পার্লামেন্ট তো নাই, 15 দিনের মধ্যে গঠিত হবে না। তাহলে কি আছে? যে সিস্টেমটা এখন কন্টিনিউ আছে, দ্যাট সিস্টেম শুড কন্টিনিউ আনটিল রিস্ট্রাকচারিং অফ দ্য নিউ পার্লামেন্ট। আর এই কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে ঐকমত্য কমিশনে 5টা অপশনের কথা বলা হচ্ছে। ধরুন ঐকমত্য কমিশনের এই অপশন আগামী পার্লামেন্টে গৃহীত হলো, তাহলে বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম আছে তা কি থাকবে? তার মধ্যে তো পরিবর্তন হবে। আর এখন যদি আপনি একটা গাইডলাইন দিয়ে দেন, এখানে একটা বার দিয়ে দেন, এখানে একটা ডাইরেকশন দিয়ে দেন, তাহলে তো আপনি পুরা সংস্কার প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ব্লক তৈরি করবেন। এটার জন্যই আমরা এটা চাই না, আমাদের জন্য না, রাষ্ট্রের জন্য। জামায়াতে ইসলামী বাংলাদেশে আসলে তাদের সবচেয়ে ভালো সময়, মানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পার করছে 5 আগস্টের পর থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে। তো আমরা দেখছি যে আপনাদের দীর্ঘদিনের সঙ্গী ছিল বিএনপি, তো বিএনপির সাথে আপনাদের এখন সম্পর্ক অনেকটাই তিক্ততার পর্যায়ে চলে গিয়েছে। এবং একটা অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয় যে এটা সূত্রপাত হয়েছে আপনাদের মাধ্যমে। তো এই বাস্তবতায় আসলে মানে আমরা তো আসলে 5 আগস্টের পরে এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাইনি। আমরা সেই আগের কাদা ছোড়াছুরি ব্যাশিংয়ের রাজনীতি আমরা দেখতে চাইনি। তো সেই জায়গায় আসলে কতটুকু পরিবর্তন করা সম্ভব হয়েছে, অথবা আপনারাই বা কতটুকু পরিবর্তিত হয়েছে, মানে নট অনলি ইউ, সামগ্রিকভাবে আমি বলছি। যেমন জামাত ইসলামীর ভালো সময়, জামাত ইসলামীর ভালো সময় কিন্তু হঠাৎ করে আসেনি। এটা দীর্ঘ খারাপ সময়ের পরে ভালো সময় এসেছে। স্ট্রাগল করেছে, সংগ্রাম করেছে, একটা সময় পরে সংগ্রামের ফলে একটা ভিত্তি তৈরি হয়েছে, এখন হাফ ছেড়ে ছাড়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। এই জন্য মানুষ জেগে উঠেছে। আর সেকেন্ড কথা হলো, কেন এই তিক্ততার জন্ম? আমি মনে করি তিক্ততা কমানো উচিত। একটা জিনিস আমি দেখেছি, কিছু কিছু ব্যক্তি আছেন যারা
অনেক সময় ইনসাল্টিং শব্দ ব্যবহার করেন, নট ইন প্র্যাকটিক্যালিটি, রাদার ইন দ্য স্পিচ। একটা এমন শব্দ ব্যবহার করে ফেলেন যা অসামাজিক। আমি মনে করি এগুলো থেকে বিরত থাকা উচিত, কারণ এগুলো কোনো কনস্ট্রাকটিভ রাজনৈতিক কালচার ডেভেলপ করবে না। সুতরাং এটা যদি আমাদের দলের কেউ করে থাকেন তাদেরও বিরত থাকা উচিত, তাদের দলের কেউ করে থাকেন বিরত থাকা উচিত। আরেকটা শ্রেণীর লোক দেখবেন এখানে নেতৃত্বের পর্যায়ে থাকে, যারা টক্সিক শব্দ ব্যবহার করে অ্যাটেনশন ড্র করতে চান, ইচ্ছে করে করেন। কিন্তু আমি এই প্যাটার্নটা খেয়াল করেছি। ওই টক্সিক শব্দটা ব্যবহার করলে মিডিয়া কট করবে, বিভিন্ন জায়গায় রিপোর্ট হবে, ইউটিউবে আসবে, ফেসবুকে আসবে, তার নামটা রিনাউন হবে। এটা ওয়ান অফ দি রিজনস, কিন্তু এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আর থার্ড, আমি মনে করি বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর একটা আদর্শগত পার্থক্য সবসময় ছিল, কিন্তু রাজনৈতিক একটা জোট গড়ে উঠেছিল দীর্ঘদিনের। এই রাজনৈতিক জোটটা গড়ে ওঠার পিছনে নানান কারণ ছিল, 4 দলীয় জোট থেকে শুরু করে আনটিল লাস্ট মোমেন্ট। তো এই ক্ষেত্রে এই প্রতিদ্বন্দ্বিতার জায়গাটুকুকে প্রতিযোগিতার জায়গায় রূপান্তর করতে পারলে দেশ লাভবান হবে। এবং আমার উভয়ের প্রতি আমার আহ্বান থাকবে, মোর কনস্ট্রাকটিভ হওয়া উচিত। মানুষের প্রবলেম কিভাবে সলভ করা যাবে, ইস্যু কিভাবে ডিল করা যাবে, ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। কাদা ছোড়াছুরিতে খুব বেশি কেউ ফায়দা পাবে না। আপনি ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদকও। আমার মূলত প্রশ্নটা হচ্ছে যেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি খেয়াল করেন যে সেখানে জামায়াত অথবা ছাত্র শিবিরের কেউ যদি সমালোচনা করে, মানে তাকে নানাভাবে আক্রমণ করা হয়, বিশেষ করে বট আইডি থেকে, মানে যে আইডিগুলো মানে চিহ্নিত করা সম্ভব না, ফেক আইডি থেকে মারাত্মকভাবে আক্রমণ করা হয় এবং এই অভিযোগটা বেশি হচ্ছে শিবিরের দিকে। আপনার কাছে কি মনে হয় কেন এটি? আসলে একটা রাজনৈতিক দল মানুষের মাঝে থাকতে গেলে তো তারা যেরকম হচ্ছে আলোচনা হবে তাকে নিয়ে সমালোচনা হবে। তো সমালোচনাটা যদি গ্রহণ না করতে পারে এবং কেউ যদি একটা পোস্ট করে তাকে নানাভাবে হেনস্থা করা হয় বলে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখি। এইটা আসলে কেন? আমি মনে করি কোনো আমাদের দলের লোক হোক, যে কোনো দলের লোক হোক, কোনো অসামাজিক অশ্লীল কথা, সাইন, ছবি, সিমটম, কমেন্ট, পোস্ট যেই করুন না কেন, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আই শুড নট অ্যাকসেপ্ট ইট, আই উইল নেভার অ্যাকসেপ্ট ইট। আর আপনি যে কথা বলছেন, আমি মনে করি না এটা কোনো পার্টিকুলার দলের ব্যাপার। এটা এর মধ্যে একটা সোশিও সাইকোলজিক্যাল আসপেক্ট দেখতে পাবেন। আমরাও শিকার হয়েছি অনেকবার, যে ধরনের ল্যাঙ্গুয়েজে আমাদেরকে কথা বলে, কমেন্ট পাঠায়, এগুলোকে আমরা কমফোর্টেবল না। একজন নারী কমফোর্টেবল না। এখন আমাকে যে কমেন্ট পাঠায় এভাবে, সে কে? সেবা তারা কোন দলের? আমি কি কখনো আইডেন্টিফাই করতে গিয়েছি? আমি তো দেখেছি 5টা আইডি, আমার ধারণা হয়েছে এক লোকেরই 5টা আইডি বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। একটা জিনিস দেখবেন, গ্রামে গেলে সোশ্যাল মিডিয়া আসলেই কি সোশ্যাল? আমি একবার প্রশ্ন করেছিলাম, ইজ দি সোশ্যাল মিডিয়া এট অল এ সোশ্যাল? সামাজিক যোগাযোগ মাধ্যম কি আসলেই সামাজিক? কোনো কোনো ক্ষেত্রে এটা অসামাজিকতার পর্যায়ে পড়ে। এই অ্যাটাকগুলো দেখলে বোঝা যায়। এবং সেখানে আমি দেখেছি একটা সাইকোলজিক্যাল গঠন। গ্রামে গঞ্জে আপনি গেলে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া ইউজ করে সারা রাত ধরে এরকম এক শ্রেণীর মানুষ আছেন এবং তাদের বয়স কম হয়। আমি মনে করি এই দোষারোপটা পার্টিকুলার কোনো দলকে করা উচিত না, কোনো গোষ্ঠীকে করা উচিত না। এইটা একটা সোশিও সাইকোলজিক্যাল আসপেক্ট আছে, ওটাকে অ্যাড্রেস করতে পারলে আমাদের সকলের জন্য বেনিফিট হবে এই দোষারোপের জায়গার বাইরে গিয়ে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সম্প্রতি নিউ ইয়র্কে বলেছেন যে ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টা করা হবে। এইটা কি আসলে বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে যদি জানে যে নারীদেরকে নিলে 5 ঘন্টা কর্মঘণ্টা হবে, তাহলে তো নারীরা সুযোগই পাবে না বলে নানা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় এটা কতটুকু? এটাকে উনি একটা অত্যন্ত সফিস্টিকেটেড কনসেপ্টের কথা বলেছেন। এটাকে আমরা নারীদের প্রতি জামাতের বিশেষ বিদ্বেষের জায়গায় ঠেলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা রং হচ্ছে এবং ওই ব্যক্তির প্রতি ইনজাস্টিস হচ্ছে। উনি বলেছেন যে নারীরা যে পরিমাণ কর্মের সঙ্গে জড়িত থাকেন, আদার রেসপন্সিবিলিটি, তাদের এত সফিস্টিকেটেড এবং সেন্সিটিভ রেসপন্সিবিলিটির সঙ্গে জড়িত থাকেন, একটু কম সময় দায়িত্ব পালন করে সে যদি সকল বেনিফিট পায়, অসুবিধা কোথায়? ফর এক্সাম্পল, আপনি ধরেন একটা কনসেপ্ট আছে না ওয়েস্টে, পুরাটাই হোম অফিস। হোম অফিসের কনসেপ্ট দেখিনি আমরা। বাসা থেকে অফিস করছেন না, বাসা থেকে অফিস করার কারণে বেতন কম পাওয়া যায়।
বাসা থেকে অফিস করার কারণে প্রমোশন বন্ধ হয়ে যায়? বাসা থেকে অফিস করার কারণে এই হোম অফিসের কনসেপ্ট পুরো ওয়েস্টে গেলে আপনি দেখতে পাবেন আমাদের সারা দুনিয়াতে পিপল কীভাবে হোমে সময় কাটাইতে পারে এই ধরনের মোটিভেশন দেওয়া হচ্ছে। পরিবার, ফ্যামিলি, ওয়েস্টের বিশাল জায়গা আছে যেখানে পরিবার ভেঙে যাচ্ছে। আমাকেও যদি হোম অফিসে থেকে আমার বেতন ঠিক থাকে, হোম অফিসে বসে থেকেও আপনি যদি আপনার কাজ করতে পারেন, ওয়ার ইজ দি বার? বাংলাদেশে কি সেই বাস্তবতা আছে? হয়েছে, আমার ওয়াইফ হোম অফিস থেকে কাজ করেছে দীর্ঘদিন, এবং হয়েছে করোনার কালীন সময়ে এটা বেশি ডেভেলপ করেছিল হোম অফিস। এবং এই যে কনসেপ্ট, এগুলো কিন্তু সফিস্টিকেটেড কনসেপ্ট। সফিস্টিকেটেড কনসেপ্টকে বুঝতে না পেরে আমরা মনে করছি মনে নারীকে এই বুঝে আউট করে দেওয়া হচ্ছে। দিস ইজ রং, দিস ইজ রং। বরঞ্চ উনি বলতে চাচ্ছেন যে একজন নারীর সেফটি, সিকিউরিটি, তার আয়, ইনকাম, তার প্রতি আরও অনেক বেশি সেন্সেবল হওয়ার দৃষ্টিকোণ থেকে বলছেন যে ওনার কর্মঘণ্টা কমিয়ে যদি বাকি সব ঠিক থাকে তাহলে তার পক্ষে আরও সোসাইটির বিভিন্ন ব্যালেন্স মেনটেন করা সহজ হবে। আমি তো মনে করি কর্ম সারা দুনিয়াতেই কিন্তু আপনার এক্সস্টিভ কর্মকে এখন আর বেশি মানুষ প্রাধান্য দেয় না, কোয়ালিটি টাইমের কথা বলে। আপনি আর্গুমেন্ট দেখবেন, এটা আর্গুমেন্টটা হলো কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম মানে কি? 5 ঘন্টা যদি কোয়ালিটি টাইম ব্যবহার করা হয় তাহলে 12 ঘন্টার কাজ হবে। আর যদি আমি 5 ঘন্টায় 12 ঘন্টাটা কোয়ালিটি টাইম ইউজ না করি, এখানে এসে আমি আমার মতো করে টায়ার্ড অবস্থায় সময় পাই করি, তাহলে আমি কিন্তু কোয়ালিটি টাইম দিতে পারি। লন্ডনে আপনি যান, গিয়ে বলে যে আপনার সঙ্গে খুব কোয়ালিটি টাইম পার করলাম, মানে কি? এটা 10 মিনিট, বাট ইটস ইফেক্ট ইজ মোর দেন আওয়ার। এর নাম হলো কোয়ালিটি টাইম। তো এটা যদি একজন পুরুষের ক্ষেত্রে হয়, এটা যদি একজন নারীর ক্ষেত্রে হয়, হ্যাপি হবেন না আনহ্যাপি হবেন? আমি তো হ্যাপি হব। আমাকে যদি কর্মঘণ্টা কমিয়ে ইফেক্টিভ সময় আমার কাছ থেকে নেওয়া হয়, আই উইল বি হ্যাপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার তিনি এনসিপির উদ্দেশ্যে সাম্প্রতিককালে একটি বক্তব্য দিয়েছেন, যে আমি যদি বক্তব্যটা একটু কোট করি, তোমরা নতুন ছাত্রদের দল জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এই বক্তব্যের তো নানামুখী সমালোচনা হচ্ছে। এইটা কি আসলে মানে কতটুকু শিষ্টাচার মূলক বক্তব্য? আই এম অ্যাকসেপ্টিং দিস ক্রিটিসিজম অ্যান্ড উই অল এজ এ পার্টি আমরাও অ্যাকসেপ্ট করেছি কিন্তু এই ক্রিটিসিজমটা, যে এটা এভাবে বলাটা ঠিক না। এটা মে বি কনসিডার এজ এন ইনসাল্ট, যে কোনো ব্যক্তির প্রতি ইনসাল্ট করা, কোনো দলের প্রতি ইনসাল্ট করা, কাউকে আন্ডারমাইন করা, কাউকে ডিফিট করা, এই ধরনের কথা আমরা বলে অভ্যস্ত নই, এবং আমরাও চাই না যে আমাদের দলের পক্ষ থেকে কেউ এটা বলুক। ফলে এই ক্রিটিসিজমটা অ্যাকসেপ্টেবল ক্রিটিসিজম। আমরা আপনাদের সকলের এই যে ক্রিটিসাইজটা আমাদেরকে করা হয়েছে, এটাকে আমরা কনস্ট্রাকটিভলি নিয়েছি, নিয়ে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছি। একটা আলোচনা উঠছে যে ভোটের কৌশল নিতে গিয়ে দলীয় আদর্শ থেকে কি জামায়াত ইসলামী কিছুটা সরে যাচ্ছে কিনা। সাম্প্রতিক সময় আমরা যদি দেখি যে আপনি পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিয়েছেন যে পূজা আর রোজা একই, এবং তারপরে ইসলামী দলগুলো, অন্য যে ইসলামী দল আছে, তারা ব্যাপক সমালোচনা করছে আপনার এই বক্তব্যের। আপনি কি বলবেন এই বিষয়ে? আমার মনে হয় আমি যে উদাহরণটা ব্যবহার করেছিলাম, এটা মুদ্রা। শুরু করেছিলাম হলো মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এটা নজরুলের একটা কবিতা। তো নজরুলের এই কবিতাটা আমি ইলাবোরেট করে বলেছিলাম যে একটা মুদ্রার এপিট ওপিট উভয় পিঠ মিলেই বাংলাদেশ। হ্যাঁ, কেউ কেউ আহত হয়েছেন যে একটা মুদ্রার সাথে তুলনা করা ঠিক হয় না, কিন্তু আপনি ভিতরে গেলে দেখতে পাবেন একটা মুদ্রার এপিটে কি থাকে, ওই পিঠে সেম জিনিস থাকে। একটা মুদ্রার এপিটে থাকে শাপলা, আরেক পিঠে থাকে আনারস। এই যে শাপলা আর আনারস সেম। আমাদের অঞ্চলে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে আবহমান কাল থেকে, এবং সেখানে আমি বারবার বলেছি আমাদের এমন বাজারগুলোতে একটু আগেই দেখবেন একটা মন্দির, কিছু দূর গিয়ে দেখবেন একটা মসজিদ। যখন মসজিদে আজান হয় তখন মন্দিরে শব্দ অটোমেটিক বন্ধ হয়ে যায়। আবার যখন মন্দিরে পূজা হয় তখন আমরা এখানে কেউ আর হই হুল্লোড় করে না। এই যে একটা কোহেশন, আমি মিন করছিলাম যে বাংলাদেশটা এইরকম একটা সম্প্রীতির বাংলাদেশ। এটাকে যদি ভিন্নভাবে কেউ প্রবাহিত করতে চায়, ইউজ করতে চায়, আমার মনে হয় এটা ইনজাস্টিস হবে, ইট উইল নট বি প্রপার। কিন্তু আমি মনে করি এই মুদ্রার জায়গায় যদি আমি অন্য কিছু ইউজ করতাম উদাহরণ, তাহলে হয়তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হতো না। তারপরেও অনেকে হয়তো হার্ট হয়েছেন, আমি কাউকে হার্ট করার জন্য তা বলিনি, আমি বলেছিলাম সম্প্রীতিটা বোঝাতে গিয়ে। এবং আপনি যদি দিরাইশাল্লায় যান, আমাদের এলাকায় যান, তাহলে দেখবেন আমাদের এলাকায় আসলেই সত্যিকার অর্থেই মিলেমিশে বসবাস করার যে একটা এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্টটা পুরনো
আবহমান কাল থেকে, এবং এখানে আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি গুড। এখানে ধর্মের বিভেদ কিংবা অন্য কোনো কিছু উস্কানি দিয়ে শেষ পর্যন্ত কেউ কিছু করতে পারে না, কারণ পিপলদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি গুড। মিলেমিশেই বসবাস, আমরা জন্ম হয়ে তাই দেখেছি, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা তাই শুনেছি, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা তাই শুনেছি। ফলে এই যে মিলেমিশে বসবাসের এক্সাম্পলটাকে হয়তো কেউ কেউ হার্ট হয়েছেন, কিন্তু সেটা সম্প্রীতির অর্থে কেউ হার্ট হন না। আপনি আমাদের অঞ্চলে যে কাউকে গিয়ে জিজ্ঞাসা করবেন, সকলে বলবেন না আমাদের মধ্যে তো এরকম সম্পর্ক না, আমরা তো সব একসাথে বসবাস করছি, খাচ্ছি, ওটা বসা করছি, একের জমি অন্য করছে, একের বাড়িতে অন্য যাচ্ছে, একের অনুষ্ঠানে অন্য অংশগ্রহণ করছে। ইট ইজ ওপেন। ফলে দ্যাট ওয়াজ এ মিসআন্ডারস্ট্যান্ডিং আই বিলিভ। জামায়াতের বিরুদ্ধে একটি বড় অভিযোগ রয়েছে, যেটি হচ্ছে জামায়াতের আপনাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, হাসপাতাল রয়েছে, ব্যাংক রয়েছে। তো এই আপনারা যখন কর্মসংস্থানের ব্যবস্থা করেন সেখানে, মানে এই প্রতিষ্ঠানগুলোতে যাদেরকে আপনারা চাকরি দেন অথবা নেন, এদের আপনাদের দলের রাজনীতির সাথে জড়িত থাকতে হয়, অর্থাৎ শিবির করেছে অথবা শিবির কিছুদিনের জন্য শিবির করেছে, তারাই সেসব প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাচ্ছে। আমি এই বিষয়টা এই কারণে বললাম যে যখন একটা রাজনৈতিক দল, সে রাজনৈতিক দল তো সার্বজনীন হবে, তো এখানে আপনাদের কিছুটা ঘাটতি আছে বলে কি আপনি মনে করেন? দেখুন, কোনো ক্রিটিসিজমকে আমি নেগেটিভলি দেখার পক্ষের লোক নই। আমি মনে করি কেউ যখন ক্রিটিসাইজ করে, এই ক্রিটিসাইজটাকে অ্যানালাইসিস করে যেটা আমার অ্যাকসেপ্ট করার দরকার, এটা আমি অ্যাকসেপ্ট করি না, এটাই ভালো। কারণ সোসাইটি থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিসের ভিত্তিতে সোসাইটি পরিচালিত হয়। আমি যা করছি আপনি তার সমালোচনা করবেন, আমি সমালোচনা কারেকশন করব, আরেক স্টেপ অগ্রসর হব, এটার নামে অ্যাডভান্সমেন্ট, এটার নামে প্র্যাগম্যাটিজম। এই কথাটা যেমন ধরেন আমাদের আমির সাহেব জনাব ডক্টর শফিকুর রহমান, ওনার প্রতিষ্ঠিত একটা মেডিকেল কলেজ আছে, এটার নাম সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। আপনার যদি ওখানে যাওয়ার সুযোগ হয়, আপনি দেখবেন অলমোস্ট 1/3 মানুষ সেখানে কাজ করে যারা নারী। মোর দেন 20% পিপল আছে ওখানে কাজ করে যারা অন্যান্য ধর্মাবলম্বী। তাহলে আপনার সামনে তো এক্সাম্পল আছে। আবার আপনি একটা ক্রিটিসিজমও করতে পারেন যে ইসলামী ব্যাংকে করতে পারেন, আমি সেটাই বলছি, করতে পারেন। আর একটা ক্রিটিসিজম করতে পারেন আপনি ইবনে সিনাকে নিয়ে, করতে পারেন। এখন দেখতে হবে এখানে প্রপার কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে হচ্ছে কিনা। আপনি রাইট টু প্রফেশন কখন এনশিওর হবে, যে আপনি যে ধরনের কম্পিটিটিভ পরীক্ষার মধ্য দিয়ে আপনার এখানে ম্যান পাওয়ার রিক্রুট করেন, এই ম্যান পাওয়ার রিক্রুট করার প্রসেসটা ঠিক না বেঠিক না। সেখানে তো ভাইবা হয়, ভাইভাতে তো দেখা যাচ্ছে যে মানে যদি আপনারা 5 জন নেন 10 জন প্রার্থী, তো 5 জন যদি আপনাদের শিবিরের থাকে তারাই তো বেশি অগ্রাধিকার পায়। হ্যাঁ, তো আমি সেটাই বলছি আপনাকে, আমি সেটাই বলছি। তো এই জায়গার এই ক্রিটিসিজমটা সুনির্দিষ্টভাবে আসলে অবশ্যই আমি কিন্তু এটা অ্যাকসেপ্ট করার পক্ষে। পার্টিকুলার কোনো ব্যক্তিকে রিক্রুট করার জন্য যদি আপনি একটা প্রসেস স্টার্ট করেন, তাহলে প্রসেসটা তো সঠিক হবে না। আপনার ট্রান্সপারেন্ট মেকানিজমের মধ্যে যদি কেউ আসে, তাহলে সেটা বেঠিক হবে না। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি একটা মানুষকে ব্লক করার জন্য যদি একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকেন, তাহলে সেটাও তো ঠিক হবে না। আমরা বিশ্ববিদ্যালয়গুলিতে দেখি না পার্টিকুলার একজনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর জন্য কিভাবে দেওয়া হয়, ওটাও তো রাইট না, ওটাও রাইট না। আমরা এটাও দেখেছি কোনো কোনো জায়গায় কোনো সাংবাদিকদেরকে রিক্রুট করার জন্য বিশেষ মানুষকে টার্গেট করে বিজ্ঞাপন ছাপা হয়, এটাও তো আমরা দেখেছি। ফলে আমি মনে করি ইন জেনারেল কোথাও এটা হওয়া উচিত না। ব্যাংকেই হোক, ট্রাস্টেই হোক, মিডিয়া হাউসেই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়েই হোক, অথবা আমাদের প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানই হোক না কেন। আর আমি আমাদের আমির সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত যে একটা এক্সাম্পল আপনাকে দিয়েছি, আপনি এটা খুঁজলেই দেখতে পাবেন ভিতরকার স্ট্যাটিস্টিক্সটা কি। আমাদের এলাকায় আমি একটা ছোট্ট ইবনে সিনা সাব সেন্টার নিয়েছি, এখানে ম্যান পাওয়ার হলো 2 জন, পিয়ন লেভেলে 2 জন ম্যান পাওয়ার আছে। আমি ওখানে বলেছি যে একেবারে হাফ হাফ নেবেন, যেহেতু এই এলাকায় জনগণ হাফ হাফ, প্রায় অর্ধেক মানুষ হিন্দু ধর্মাবলম্বী, প্রায় অর্ধেক মানুষ মুসলমান ধর্মাবলম্বী। তো মুসলমানদের থেকে একজন নেবেন, হিন্দুদের থেকে একজন নেবেন, 2 জন থেকে 2 জন নিয়েছে, 2 জন দে আর ওয়ার্কিং ভেরি ওয়েল। সো ইট ইজ পসিবল, ইট শুড বি। রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল শুড বি রিক্রুটেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিপ্রেজেন্টেশন প্রপোর্শন। ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন আপনি, এবং ছাত্র শিবিরের উপরে আপনার একটি ভালো প্রভাব আছে। আমি মানে নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে বলছি। একটি অভিযোগ আছে এবং আমরা দেখেছিও যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যারা নেতা 5 আগস্টের পরে যারা আত্মপ্রকাশ করেছে, তাদের অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, অনেকের পোস্টও ছিল। এটি আসলে কেন? মানে তাহলে একটা সমালোচনা কিন্তু ওঠে যে ছাত্রলীগের
বিরুদ্ধে যে নির্যাতনের দায় যায়, তাহলে সেই দায় কি মানে শিবিরের এড়াতে পারে? মানে যারা ছাত্রলীগের পদ নিয়েছে এবং ছাত্রলীগের সাথে রাজনীতি করেছে। আমি আপনাকে উল্টা উত্তর দিই, উল্টা করে উত্তর দিই। ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরের অভিযোগে যত ছাত্রকে মারা হয়েছে এবং কাউকে কাউকে পুলিশে দেওয়া হয়েছে, প্রশ্নটা হওয়া উচিত ছিল যে তাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। এভাবে ধরেন, এই যে ডিহিউম্যানাইজ করলেন, একটা ছাত্র শিবিরের ছেলে তো আর একটা ছাত্র শিবিরের ছেলেকে ডিহিউম্যানাইজ করে নাই। কে করেছে? আপনি শাহবাগ থানায় অন্তত অ্যাবাউট ডজন মামলা পাবেন যাদেরকে ছাত্র শিবিরের অভিযোগে হলগুলোতে রাতের বেলা ধরা হয়েছে, মারা হয়েছে, শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের অনেকেই, আমি নিজে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিলাম, তাদের অনেকেই শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল না। আমি এর মানে এই না যে আপনার শিবিরকে মারা এটা হচ্ছে বৈধ, আমি কোনোভাবেই সেটি বলছি না। বাট আমি বলার চেষ্টা করছি যে এই যে শিবিরের কমিটিগুলো যে পাবলিশড ছিল না, এখন দেখা যাচ্ছে যে একজন ছেলেকে আমরা কাভারও করেছি, আমরা গিয়েছি, আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয়ে রিপোর্টিং করতাম, একজন ছেলেকে ধরলো যে তুমি শিবির করো, ওর হাতে আসলে কোনো এভিডেন্স নাই যে আমি শিবির করি না। তো এই শিবির ব্লেম দিয়ে তো নিরীহ শিক্ষার্থীদেরও মারা হয়েছে, অনেক করেছে। কিন্তু এখানে আমার যে পয়েন্টটা ভাই, মানে আমি এই প্রশ্নের মাধ্যমে কোনোভাবেই আমি এইটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই যে শিবির যে করবে তাকে মারো, এটা কোনো, এটাও খুবই অপরাধ। আমি এটা বলার চেষ্টা করছি যে একজন নিরীহ ছেলেকে যখন ধরেছে যে তুমি শিবির করো, তার হাতে তো কোনো অপশন নাই যে আমি ভাই শিবির করি না, সে প্রমাণ দেওয়ার তো কোনো অপশন নাই, কারণ শিবিরের কমিটি আমরা কখনোই পাইনি, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও পাইনি। তো আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, যেমন ধরুন আপনি এই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রকে শিবির সন্দেহে মেরে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, হ্যাঁ, আপনার তাহলে এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে, একজন সাধারণ ছাত্র যাকে ব্লেম দেওয়া হচ্ছে শিবির, অ্যাকচুয়ালি হয়তো সে শিবির না, তাকেও মেরে শাহবাগ থানায় হস্তান্তর করা হচ্ছে। এবার চিন্তা করেন তো কোন লেভেলের ইনহিউম্যান এবং ডিগ্রেডিং ট্রিটমেন্ট হলে পরে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে শিবির, নন শিবির, সন্দেহভাজন শিবির, হতে পারে শিবির, নামাজে যাচ্ছে শিবির, দেখতে মনে হয় শিবির, চেহারায় মনে হয় শিবির, পোশাকে মনে হয় শিবির, আচরণে মনে হয় শিবির, এগুলো ভেবে একটা ছাত্রর গায়ে হাত তোলা যায়? এই সিচুয়েশনের নাম কি? যেই তুলে আপনি একজন ছাত্রকে যখন এই পর্যায়ে নিয়ে যান, তখন তো সকলের মধ্যেই ভীতির সঞ্চার হবে, এটি তো স্বাভাবিক। আমাদের এখানে উচিত ছিল বলা, এটা শিবির যদি একটা লিভিং এমব্লেম হয়, তাকে যদি আপনি টার্গেট করেন, তার কর্মী, তার সমর্থক তাকে ভালোবাসে, তাকে পছন্দ করে, নানান টিয়ারের লোক থাকতে পারে, এই নানান টিয়ারে আপনি তাকে ভালোবাসে মনে মনে তাকে ধরলেন, তো তাকে এরকম ভালোবাসার লোক তো 10 জন থাকতে পারে, 50 জন থাকতে পারে, বাকি 49 জন মাইন্ডের মধ্যে কি আসতেছে? সে কি প্রকাশ্যে এসে নিজেকে শিবির দাবি করতে পারছে? কারণ তার পাশে একটা লোক শিবিরের সঙ্গে জড়িত না, না সভাপতিও না, সেক্রেটারিও না, কিছুই না, তাকে আপনি এমন একটা ব্লেম দিয়ে মাইরে পিটে হলের গেস্ট রুমে নিয়ে, তারপরে আবার ল এনফোর্সমেন্ট এজেন্সির সহযোগিতা নিয়ে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতি নিয়ে আবার শাহবাগে হস্তান্তর করেছে, সে আবার 22 দিন জেল কেটে এসেছে। এরকম একটা ডিহিউম্যানাইজেশন অবস্থায় আমরা কি শিবিরকে ব্লেম করব নাকি যারা করে তাদের ব্লেম করব? আমি তো দেখি আদার ওয়ে রাউন্ড। অবশ্যই যারা করেছে তাদের দায়। আমাকে ধরেন, আমি ঢাকা ইউনিভার্সিটি গণরুমে ছিলাম, আমি এফ রহমান হলে থাকতাম, এক রুমে আমরা 35 জন 37 জন পর্যন্ত ঘুমিয়েছি। আমরা তো বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। আমি জুবিলি স্কুলে লেখাপড়া করেছি, সরকারি স্কুলে, জেলা স্কুলে লেখাপড়া করেছি, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছি, আমি সফিস্টিকেটেড লেখাপড়া বলতে বাংলাদেশে যা বোঝায় তা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম পুরস্কার কি? 37 জন রুম বিশিষ্ট গণরুমে থাকা। আমার সাইকোলজিতে তো সাংঘাতিক এফেক্ট হয়েছে। আমার মতো এরকম একজন মেইন স্ট্রিমের এডুকেটেড ইয়াং চাপকে যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে আপনি সন্দেহভাজন শিবির, আমার সাইকোলজিতে কি এফেক্ট হবে? আমার তো আপনি সাইকোলজি ডেস্ট্রয় করে দিচ্ছেন, আমার স্বপ্নকে ডেস্ট্রয় করে দিচ্ছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ পরীক্ষায় প্রথম ক্যাটাগরি ছাত্রদের মধ্যে একজন ছিলাম।
আপনি আমাকে রাস্তায় দাঁড় করে যদি জিজ্ঞাসা করেন গেস্ট রুমে যে তোমার পকেটে কি, তুমি এত রাতে কোথা থেকে আসছো, ইউ আর ডেস্ট্রয়িং মাই পটেনশিয়াল এজ ইন ইয়থ, ইউ আর ক্রিয়েটিং অবস্ট্রাকশন ইন মাই ডেভেলপমেন্ট প্রসেস। অবশ্যই এই পরিবেশ ছিল। আমি যেটি আপনার কাছে জানতে চাচ্ছি শিশির ভাই, সেটি হচ্ছে যে আপনাকে কেন ছাত্রলীগ করতে হবে? আপনার ছাত্রলীগের পদ নেবেন কেন? দেখুন, যে জিনিসটার কথা আপনারা বলছেন সেটা ফরহাদের মানে কথা এই বলছেন। না নট অনলি ফরহাদ, মানে আরো বেশ কয়েক জায়গায় এরকম উদাহরণ আছে। আমি ইন ডিসগাইজ, দেখেন ইন ডিসগাইজ এরকম একটা সিচুয়েশন আমার কথা আমি সুনির্দিষ্ট কাউকে না, ধরেন একজন ছাত্র ইন ডিসগাইজ তার মনের ভিতরে এটা আসছে যে এই অত্যাচার থেকে বাঁচার রাস্তা কি, এই অত্যাচার থেকে বাঁচার রাস্তা হলো তাদের সাথে তাল মিলিয়ে চলা। না, অন্য ছাত্র সংগঠনগুলো ছিল না? দেখেন না, অন্য ছাত্র সংগঠনগুলো আছে, আপনি দেখবেন বহু 5ই আগস্ট হওয়ার পরে বহু ছাত্রলীগ ছাত্রদল হয় নাই, দেখেন নাই পত্রিকার অনেকগুলো রিপোর্ট, কি করে হচ্ছে? সেটা সংখ্যা খুব কম। ধরেন আপনি কম, ধরেন 50 জনের জায়গায় 30 জন আর 20 জন, 5 জন আর 40 জন ধরেন। তো এই সাইকোলজিক্যাল পরিবর্তনটা কোথায় আসে? ক্যাম্পাসে যাওয়ার পরে গ্রাম থেকে আসা একজন ছাত্র তো অসহায়, সেই দিনের কথা স্মরণ করেন, গ্রাম থেকে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে গেছে, তার আশেপাশে সব কিছু তার কাছে অপরিচিত। সে একটা এমন সিচুয়েশনের মধ্যে গিয়ে পড়ে যেখানে গণরুম, গেস্ট রুম, বাধ্য হয়ে মিছিল, জোর করে মিছিলে নেওয়া হয়। ওইদিকে ক্লাস শুরু হবে, বলছে আগে মধুর ক্যান্টিনে গিয়ে মিছিলে হাজিরা দিয়ে তারপরে যাইতে হবে, আর না হলে তো মিছিল বড় দেখানো যাবে না। এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বাধ্য করা হচ্ছে তো যে অমুক অমুকের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, অমুক অমুকের সঙ্গে মিলেমিশে চলতে হবে, আর না হলে কী হবে, গভীর রাতে ডেকে ডিটেনশনে নেয়, গিয়ে জিজ্ঞাসা করে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে পড়ো, সিট পাইছো? আমরা দেখি না এরকম বেডে থাকা ছেলেকে নামিয়ে ফ্লোরে দিয়েছে, আবার ফ্লোরে থাকাটাকে নামিয়ে উপরে দিয়েছে। কেন দিয়েছে? যে কে বেশি মিছিলে ভালো স্লোগান দিতে পারে আর কে ভালো স্লোগান দিতে পারে না। এই প্রক্রিয়ায় একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি সে মনে করে যে আমার ফ্লোর থেকে বেডে ওঠা উচিত, অমুক ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখলে আমি বেডে উঠতে পারবো ফ্লোর থেকে, তাকে তো আপনি ব্লেম করবেন এইটা যে কেন সম্পর্ক রাখলো, নাকি ব্লেম করবেন এইটা যে তাকে ফ্লোর থেকে কেন বেডে ওঠানোর এই অথরিটিটা কারা এক্সারসাইজ করছে? শুরুতেই বলছিলাম যে 5 আগস্টের পরে জামায়াতে ইসলামী সবচেয়ে ভালো সময় পার করছে, এবং সেই সাথে আরেকটি আলোচনা কিন্তু উঠছে যে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর যে ভূমিকা ছিল, সেই ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী ক্ষমা চাবে কিনা। সম্প্রতি নিউ ইয়র্কে জামায়াতে ইসলামীর যে আমির শফিকুর রহমান সাহেব, তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, আমি যদি তার বক্তব্য একটু কোট করি, 1947 সাল থেকে এখন পর্যন্ত তাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বিনা শর্তে মাপ চেয়েছেন, কিন্তু এটিকে কি আসলে অফিসিয়ালি ক্ষমা প্রার্থনা বলা যাবে, অথবা দলীয় মানে দলগতভাবে কি এটি ক্ষমা প্রার্থনা? অফকোর্স জামাত ইসলামের আমির তার স্টেটমেন্ট দিয়ে বলছেন, তো জামাত ইসলামের আমিরকে কি দলকে আমরা আলাদা করব? জামাত ইসলামের আমির অ্যাড্রেস করছেন, একটা কোয়েশ্চেন করেছিলেন সম্ভবত কোনো এক সাংবাদিক, তার জবাবে তিনি এই কথা বলছেন। এর আগেও তিনি এই কথা বলেছেন, ঢাকায়ও একবার বলেছেন, যখন এটিএম আজহারুল ইসলাম সাহেবের রায় ঘোষণা হওয়ার পরে একবার বলেছেন। প্রফেসর গোলাম আজম সাহেব আবার বলেছিলেন বাইতুল মোকাররমের উত্তর গেটে, যখন তার নাগরিকত্বের মামলায় যখন তিনি মুক্তি পেয়ে বের হয়েছিলেন, সেই দিনকার পত্রিকাগুলো আপনি দেখবেন 8 কলামে হেডলাইন দেখবেন, রেড হেডলাইন, যে কি বলেছেন তিনি। তো এই ক্ষেত্রে আমি মনে করি উনি যা করেছেন এটা অত্যন্ত সাহসী কাজ, অত্যন্ত পজিটিভ ওয়ার্ক, এবং এই যে একটা পজিটিভ ওয়ার্ক, একটা সাহসী কাজ একটা দলের নেতা করার মতো যে সাহস দেখাচ্ছেন, যে এনথুজিয়াজম দেখাচ্ছেন, উই অল শুড অ্যাপ্রিসিয়েট দিস। এটা তো পজিটিভ রাজনীতি তৈরি করার একটা পদক্ষেপ। একজন ব্যক্তি বলছেন যারা যারা আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সকলের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, এটা কি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নাকি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? এটা এই বক্তব্যেরও কিন্তু সমালোচনা হচ্ছে যে এখানে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আসলে জামায়াতে ইসলামের ভূমিকা তো 71-এ বিতর্কিত ছিল, এটা তো আনডাউটেডলি, মানে রাজনৈতিক বলেন অথবা তারা ওই সময় যে স্ট্যান্ডে ছিল সেই স্ট্যান্ড তো বিতর্কিত ছিল। তো সেখানে যদি কিন্তু এই বিশেষণগুলো ব্যবহার করা, এটা আসলে কতটুকু যৌক্তিক, সমালোচনা হচ্ছে কিন্তু এটি নিয়ে। একজন ব্যক্তি যে 71-এর কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত না, তিনি এসে 71-কে পলিটিক্যাল লিগেসি হিসেবে অ্যাড্রেস করছেন।
খুঁজে দেখেন তো দেখি ডক্টর শফিকের ব্যক্তিগত কোনো লায়াবিলিটি পাবেন কিনা 71 সংক্রান্ত, কিচ্ছু পাবেন না। কারণ অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ইন এ ডিফারেন্ট মুড, এবং এখন এসে তিনি ওই পলিটিক্যাল লিগেসিটাকে ওন করে একটা বক্তব্য দিচ্ছেন, যদিও পার্সোনাল কোনো লায়াবিলিটি তার নাই। অফেন্স কি? অফেন্স তো পার্সোনালি লায়াবল হবো। আমি যদি আপনাকে কিল করি, আই উইল বি হেল্ড রেসপন্সিবল। তাহলে তিনি কি অফেন্স করেছেন? না। তিনি কি জিনিসটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন? তিনি একটা পলিটিক্যাল বিষয়কে এখানে অ্যাড্রেস করে, নেশনকে অ্যাড্রেস করে ওনার নিজের দায়বদ্ধতা এবং পার্টির দায়বদ্ধতার জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করছেন। আচ্ছা বলেন, একজন সমালোচনা করতে পারে যে এইভাবে না বলে এইভাবে বললে ভালো হতো, আরেকজন বলতে পারে যে এইভাবে না বলে এইভাবে বললে আরও অ্যাকসেপ্টেবল হতো। কিন্তু আমি দেখেছি ক্রিটিসিজম করেছে যেমন কিছু লোক, বড় একটা অংশ লোক এটাকে ওয়েলকামও করেছে, এরকমও দেখেছি আমি। তার মানে কি? তার মানে শফিকুর রহমান হ্যাজ আইডেন্টিফাইড ইস্যু প্রপারলি, যেখানে লোকেরা পক্ষেও বলে, যেখানে লোকেরা বিপক্ষেও বলে। তো এটাই তো পলিটিক্যাল লিডারশিপের এই স্যাগাসিটি এবং সাহস থাকা দরকার। এবং এই ইস্যুটা অনেকেই হয়তো এইভাবে বলতে চায় নাই, চাইবে না, কিন্তু তিনি তো দেখাচ্ছেন, তিনি তো বারবার ইস্যুটা রেজ করছেন। ফর এক্সাম্পল, উনি যদি নিউ ইয়র্কে গিয়ে এই প্রশ্নের উত্তরটা এইভাবে রেজ না করতেন, আজকে আমি আপনি সমালোচনা করতে পারতাম। উনি যদি অ্যাভয়েড করে যেতেন, আমি আপনি তো সমালোচনা করতে পারতাম না। কিন্তু আমি মনে করি এই যে একটা অ্যাটিটিউড গড়ে উঠছে জামাত ইসলামী নেতৃবৃন্দের মধ্যে, আই অ্যাপ্রিসিয়েট ইট। আমি কিন্তু ব্যক্তিগতভাবে অলওয়েজ যে কোনো বিষয়ের জন্য খোলামেলা আলোচনা করার পক্ষে, নো ম্যাটার আমার এগেনস্টে যায় কিনা, আমার পক্ষে যায় কিনা। আমি মনে করি বর্তমান প্রজন্ম আমাদেরকে খোলামেলা আলোচনায় দেখতে চায়, রিজার্ভ আলোচনায় দেখতে চায় না, এবং এই ক্ষেত্রে জামাতের আমির ইজ প্লেইং এ ভেরি পিভটাল রোল। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, সবশেষ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি কেমন? এবং আপনি নিজেও সুনামগঞ্জ 2 আসন থেকে প্রার্থী হয়েছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনি সেখানে একটি বক্তব্য দিয়েছেন যে আপনি একবারের বেশি সংসদ সদস্য হবেন না। কেন? একদম সংক্ষেপে যদি। জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা নির্বাচনী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আমরা ক্যাম্পেইন টিম গঠন করেছি, প্রার্থী সিলেক্ট করছি, ইনক্লুসিভ প্যানেল দেওয়ার চেষ্টা করছি, সব জায়গায় কাজ করার চেষ্টা করা হচ্ছে। আর আমার পার্টিকুলার এলাকার কথা যদি বলেন, কি অবস্থার কথা যদি জিজ্ঞাসা করেন, আমি মনে করি ইটস ভেরি গুড। পিপল অ্যাকসেপ্টেড আস উইথ গুড গ্রেস, এবং অল ওয়ার্কস অফ পিপল, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে, বৃদ্ধ আবাল, বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, একেবারে একজন প্রতিবন্ধী সম্মানিত নাগরিক থেকে শুরু করে একজন মডার্ন উচ্চশিক্ষিত বিদেশে বসবাস করে একজন মানুষও আমরা মিলেমিশে কাজ করছি। আমার মনে হয় এটা একটা গুড মডেল হতে পারে, যে জনগোষ্ঠীর সঙ্গে মিলেমিশে কাজ করার যে মডেল, এরকম একটা মডেল বাংলাদেশে সুনামগঞ্জ 2 আসনে ফিট হতে পারে। দ্যাট ইজ হোয়াট ইজ আই এম ডুইং অ্যান্ড ওয়ার্কিং। আর লাস্ট কথা বলছি, আমাদের এলাকার মানুষ এর মধ্যে, দিরাইশাল্লার মানুষের মধ্যে দলের পরিচয়ের চাইতেও ব্যক্তির গুরুত্বকে তারা অনেক বেশি হাইলাইট করে দেখেন। এটা অতীতে বিগত 50 বছরের স্ট্যাটিস্টিক্স এটাকে প্রমাণ করে। ফলে আমি মনে করব আমাদের এখানে একটা কন্ডিউসিভ পরিবেশ থাকবে, একটা ভালো পলিটিক্যাল এনভায়রনমেন্ট থাকবে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু কোনো ভায়োলেন্স থাকবে না, কিন্তু এমন কোনো অশালীন কথা থাকবে না। পরস্পরের সঙ্গে মিলেমিশে চলবে। কনস্ট্রাকটিভ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার বিল্ড আপ করার আমি চেষ্টা করছি। আশা করি আমি এটা শেষ পর্যন্ত পারব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনিরের সঙ্গে।